প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাস্তায় নামাজ নিয়ে উত্তাল রাজ্য, আদালতের দ্বারস্থ হতে কাউন্সিলরকে নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা। রাজ্যের শাসন পরিবর্তনের পর রাস্তা আটকে নামাজ পাঠের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক অস্থিরতা। সরকারের এই কড়া নীতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের আঁচ বাড়ছিল। এবার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পথে লড়াইয়ের পথ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য মেটিয়াবুরুজের এক মহিলা তৃণমূল কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন। সম্প্রতি কালীঘাটের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতা পুর নিগমের তৃণমূল কাউন্সিলরদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের আলোচ্য সূচিতে গুরুত্ব পায় রাস্তা আটকে নামাজ পাঠের উপর রাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা। আলোচনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে মেটিয়াবুরুজের ওই কাউন্সিলরকে নির্দেশ দেন যে সরকারের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দ্রুত আদালতের দ্বারস্থ হতে হবে। নেত্রীর এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনি লড়াইয়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে তৃণমূলের সংঘাতকে আরো তীব্র করবে। তৃণমূল নেত্রী সম্ভবত বার্তা দিতে চাইছেন যে ধর্মীয় স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। যদিও পাল্টা হিসেবে শাসক দল কতটা আইনি যুক্তি দিয়ে এই বিধিনিষেধের সপক্ষে ছাপাই দেবে তা এখন আদালতের বিচারাধীন বিষয়। অন্যদিকে সাধারণ মানুষের একাংশের মতে প্রশাসনের এই কড়াকড়ি শহরের যানজট কমাতে সাহায্য করবে। এখন আইনি লড়াই কোন দিকে মোড় নেয় এবং আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। ক্ষমতা বদলাতেই চরম অ্যাকশন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বেআইনি টোল অফিস। রাজ্যে নতুন সরকার গঠন হতেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে বেআইনি পরিকাঠামো ও দুর্নীতির বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ। শুক্রবার সকালে তারই এক চরম নাটকীয় রূপ দেখল হুগলির কোন্নগর রেল স্টেশন সংলগ্ন আন্ডারপাসের সামনে দীর্ঘদিন ধরে চলা একটি টোল আদায়ের অফিসকে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে কোন্নগর রেল স্টেশনের এই ব্যস্ত আন্ডারপাসে টোল গেট বসিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী এবং চালকদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। নতুন বিধায়ক আসতেই সেই ক্ষোভের অবসান ঘটল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে রাজ্য জুড়ে কোনো রকম অনুমোদনহীন বা বেআইনি টোল ট্যাক্স আদায় বরদাস্ত করা হবে না। নবান্ন থেকে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হওয়ার পর সেই নির্দেশিকাকে হাতিয়ার করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনার সূত্রপাত হয় উত্তরপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী বিধায়ক নির্বাচিত হওয়ার পর। দায়িত্ব নিয়েই তিনি কোন্নগর পুরসভায় যান এবং এই আন্ডারপাসে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত যাবতীয় নথিপত্র ও কাগজপত্র দেখতে চান। কিন্তু পুরসভা কর্তৃপক্ষ সেই টোল আদায়ের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তদন্তে জানা যায় আন্ডারপাসে টোল আদায়ের জন্য 2008 সালে প্রথমবার লিজ দেওয়া হয়েছিল, কিন্তু সেই লিজের মেয়াদ শেষ হওয়ার পর তা কোনোদিন নবীকরণ করা হয়নি। অথচ বছরের পর বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে এই টোল ট্যাক্স তোলার কাজ রমরমিয়ে চলছিল। বিধায়ক প্রথমে পুলিশকে কোন্নগর আন্ডারপাসের টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন এবং পরবর্তীতে সশরীরে উপস্থিত থেকে বুলডোজার দিয়ে সেই অফিস ভেঙে দেন। উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, এলাকায় কোনো রকম বেআইনি কাজ আর বরদাস্ত করা হবে না। আজ টোল অফিস ভাঙা হয়েছে, আগামী দিনে বেআইনি পার্টি অফিস হোক কিংবা বেআইনি বাড়ি, আইন লঙ্ঘন করে কিছু করা হলে সবার বিরুদ্ধেই সমভাবে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন, 1 জুন থেকে বন্ধ আটা, বদলে যা পাবেন জেনে নিন। রাজ্যে নতুন সরকার গঠনের পর খাদ্য ও সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটছে প্রশাসন। রেশন বন্টন ও ধান পাট ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি রুখতে এবং গুণগত মান নিশ্চিত করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। আগামী 1 জুন থেকে কার্যকর হতে চলেছে এই নয়া নিয়মাবলী। রেশনে আটা নয়, মিলবে গম। আগামী 1 জুন থেকে রাজ্যের কোনো রেশন দোকানেই আর আটা সরবরাহ করা হবে না। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রেশনে সরবরাহ করা আটার গুণগত মান অত্যন্ত খারাপ, যা নিয়ে উপভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল। স্বচ্ছতা বজায় রাখতে এবং পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতেই আটার পরিবর্তে উন্নত মানের গম প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া গমের বন্টন ও মিল মালিকদের গম ভাঙানোর প্রক্রিয়ায় অনিয়ম রুখতেও না হয়েছে বিশেষ পরিকল্পনা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বিগত দিনে রেশন ডিলার এবং মিল মালিকদের মধ্যে একচেটিয়া কারবার ও বৈষম্যের যে অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি বীরভূমে ধানের 22 কোটি টাকার দুর্নীতি এবং রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি 10 নম্বর থেকে 8 নম্বর কার্ডে রূপান্তর ঘটনাগুলো নিয়েও কড়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চাষিদের কাছ থেকে সরাসরি ধান ও পাট ক্রয়ের ক্ষেত্রে আগের সরকারের ত্রুটিগুলো সংশোধন করতে 23টি জেলার ডিওদের সতর্ক করা হয়েছে। সচ্ছল নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ। খাদ্যমন্ত্রী এদিন রাজ্যে সেই সব নাগরিকদের প্রতি একটি মানবিক আবেদন জানিয়েছেন যারা নিয়মিত আয়কর প্রদান করেন এবং আর্থিকভাবে সচ্ছল। তিনি বলেন, যারা নিয়মিত আয়কর দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা আপনাদের ডিজিটাল রেশন কার্ডটি সরকারের কাছে সমর্পণ করুন। আপনারা কার্ড ফিরিয়ে নিলে সেই জায়গায় অনেক গরিব ও প্রকৃত দুস্থ মানুষ সরকারি রেশন পাওয়ার সুযোগ পাবেন।
কলকাতা পুরসভায় ফাইল চুরি করছে তৃণমূল অভিযোগে নিয়ে পুর সচিবের দ্বারস্থ বিজেপি ভিত্তিহীন বলে জবাব তৃণমূলের। শনিবার বিকেলে আচমকাই কলকাতা পুরসভায় যান ৪৫ নম্বর ওয়ার্ডের এই বিজেপি কাউন্সিলর। দেখা করেন পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কিশোর কুমার বিশ্বাসের সাথে। কলকাতা পুরসভায় ফাইল চুরি করছে তৃণমূল এমনটাই অভিযোগে নিয়ে কলকাতা পুরসভার সচিবের দ্বারস্থ হলেন বিজেপির কাউন্সিলর সন্তোষ পাঠক। শনিবার বিকেলে আচমকাই কলকাতা পুরসভায় যান ৪৫ নম্বর ওয়ার্ডের এই বিজেপি কাউন্সিলর। দেখা করেন পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কিশোর কুমার বিশ্বাসের সঙ্গে। সেখানেই তার কাছে ফাইল চুরি সংক্রান্ত অভিযোগ করেন সন্তোষ। পরে বিজেপি কাউন্সিলরকে সঙ্গে নিয়েই পুর সচিব যান পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ে। সেখানে একটি বন্ধ ঘর দেখিয়ে সন্তোষ দাবি করেন এই জায়গা থেকেই ফাইল সরানো হচ্ছে। তৎক্ষণাৎ ট্রেজারি বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকারকে অভিযোগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন পুর সচিব। জবাবে কেয়ারটেকার জানান, নবান্ন থেকে ফাইল না সরানোর বিষয়ে নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই ট্রেজারি বিল্ডিংয়ে যে অংশে ফাইল রয়েছে সেখানে তালা দেওয়া হয়েছে। পরে সন্তোষ বলেন, আমাদের কাছে খবর আছে যে কলকাতা পুরসভার 3টি জায়গা থেকে ফাইল সরানো হচ্ছে। তৃণমূল জমানায় পুরসভার যে দুর্নীতি হয়েছে তার ফাইল যেমন সরানো হচ্ছে, তেমনি ভোটের পরেও বহু অবৈধ নির্মাণে ছাড় দিয়েছে কলকাতা পুরসভা। সেই সংক্রান্ত ফাইলও চুরি করেছে তৃণমূল। আসলে ফাইল চুরি করে নিজেদের অপরাধ ঢাকতে চাইছে ওরা। জবাবে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, আমি জানি না কে কি বলেছেন, তবে যিনি এই ধরনের অভিযোগ করেছেন তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের এমন কাজ করার প্রয়োজন পড়ে না। যারা এমন অভিযোগ করছেন তারা অবুঝ, কারণ এখন আর কাগজে ফাইল হয় না, সবই ই ফাইল হয়ে গিয়েছে। যে চাইবেন এই ই ফাইল দেখতে পারবেন। আমাদের কাছে বুঝতে এলেও আমরা তা বুঝিয়ে দিতে পারবো। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ৬,০০০ টাকা। নয়া প্রকল্প চালু রাজ্যে। ১.৫ দশক পর পালাবদল হয়েছে রাজ্যে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি। তৃণমূল জমানা শেষ হয়ে বিজেপি সরকার গঠন হতেই রাজ্যে চালু হচ্ছে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প। সেই রকমই এক প্রকল্প হল পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। বাংলার চাষিদের জন্য এ এক দুর্দান্ত স্কিম। প্রকল্পের খুঁটিনাটি জেনে নিন। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা। পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় 3 কিস্তিতে বছরে মিলবে ৬,০০০ টাকা। ২,০০০ টাকা করে মোট 3টি কিস্তিতে মিলবে টাকা। চাষিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। 3 কিস্তি এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ সময়সীমার মধ্যে দেওয়া হয়ে থাকে। কৃষকদের স্বার্থে ২০১৮ সালের ১ ডিসেম্বর এই পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে কেন্দ্রীয় সরকার। কৃষকদের সুবিধা প্রদানই এর মূল উদ্দেশ্য। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, নয়তো সুবিধা মিলবে না। আবেদনকারী সরকারের ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমি থাকতে হবে। কোনো প্রাতিষ্ঠানিক ভূমি মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না। উচ্চ আয়ের আওতায় থাকা কৃষকেরা এর যোগ্য নন। আবেদনকারী চাষি কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও এর সুবিধা মিলবে, তবে মাসিক বেতন বা পেনশনের 10,০০০ টাকা বা অধিক হলে চলবে না। পেশাদার করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে। আবেদনের সময় বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে কেওয়াইসি বাধ্যতামূলক। জমির মালিকানার যাবতীয় নথি জমা করতে হবে। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের। পাল্টা দিলীপ শ্রমিক। তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে গবাদি পশু জবাইয়ের উপর বিধিনিষেধ, রাস্তায় নামাজ বন্ধ এবং মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা নিয়ে বিজেপি সরকারের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের সংঘাত চরম আকার ধারণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবির বলেন, আগুন নিয়ে খেলবেন না। এই 3 ইস্যুতে রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বেআইনি কার্যকলাপ রুখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী 14 বছরের কম বয়সী অথবা সুস্থ ও প্রজনন সক্ষম কোনো গরু বা মোষ জবাই করা যাবে না। পশুর বার্ধক্য, স্থায়ী পঙ্গুত্ব বা দুরারোগ্য ব্যাধি থাকলে তবেই লিখিত শংসাপত্র সাপেক্ষে তা কাটা যাবে। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করে হুমায়ুন কবির স্পষ্ট জানান, কোরবানির এই দীর্ঘকালীন ধর্মীয় ঐতিহ্য কোনোভাবেই বন্ধ হবে না এবং কোরআনে যা লেখা আছে তাই হবে। যদিও কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের একটি স্থগিতাদেশের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের পুরনো রায় মনে করিয়ে দিয়েছে যে ইসলাম ধর্মে কোরবানি কোনো বাধ্যতামূলক বা অত্যাবশ্যকীয় অঙ্গ নয়। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, লোকে কে কি খাবে তা নিয়ে দলের কোনো আপত্তি নেই, কিন্তু প্রকাশ্য স্থানে কোরবানি বা বেআইনি কসাইখানা কোনোভাবেই চলতে দেওয়া হবে না।
বিজেপিকে টক্কর দিতে নতুন ছক, তৃণমূলকে নিশানা করে বড় বার্তা সেলিমের। বাংলায় হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে নতুন করে আত্মবিশ্বাসী হয়ে উঠছে সিপিএম। রাজ্যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দাবি করে বাম নেতৃত্ব মনে করছে এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসার বড় সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি, তীব্র গরমে তৃণমূল এখন বরফের চেয়েও দ্রুত গলে যাচ্ছে এবং বাস্তব রাজনৈতিক ময়দানে বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে বামপন্থীরা সম্পূর্ণ প্রস্তুত। বাম নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশ ও দুষ্কৃতী বাহিনীকে ব্যবহার করে রাজ্যে এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে যার পরোক্ষ সুযোগ নিয়ে বিভিন্ন প্রান্তে আরএসএস এর প্রভাব বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের প্রতি জনসমর্থনের এই ঘাটতি এবং অভ্যন্তরীণ দুর্বলতাই বামেদের নতুন করে আশাবাদী করে তুলছে। সিপিএম এর দাবি, তৃণমূল ও বিজেপি যৌথভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বাংলায় একটি কৃত্রিম বাইনারি বা দ্বিমুখী লড়াইয়ের আবহ তৈরি করেছিল যাতে অন্য বিরোধী শক্তিগুলোকে কোণঠাসা করা যায়। তবে সাম্প্রতিক সময়ে মানুষের একাংশ বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজতে শুরু করায় সেই শূন্যস্থান পূরণে বামফ্রন্ট অগ্রণী ভূমিকা নিতে চাইছে। মাঠ পর্যায়ে রাজনীতিতে সক্রিয়তা বাড়াতে ইতিমধ্যেই কৌশল বদল করেছে বামেরা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ এবং নিম্নবিত্ত মানুষের জীবিকায় আঘাতের যে অভিযোগ উঠেছে তা নিয়ে বামপন্থী দল ও শ্রমিক সংগঠনগুলি আন্দোলনে নেমেছে। এর পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বাংলার সংস্কৃতি রক্ষার প্রশ্নে ধারাবাহিক লড়াই জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে 90 শ্রমিকের মৃত্যু। চীনে ভয়াবহ খনি দুর্ঘটনা। দেশের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত 90 জন। আরও শতাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে জখম, এমনকি অনেকে বেঁচে নেই বলেও আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। এটি আয়তনে গ্রিসের থেকেও বড়। এখানে প্রায় 3,40,00,000 মানুষের বসবাস। গত বছর শুধুমাত্র সানশির খনিগুলি থেকে 13 লক্ষ কোটি টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মোট উৎপাদনের 1/3। জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যে 7:30 নাগাদ চাংচি শহরের লিউ শেনিউ খনিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে 247 জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে কমপক্ষে 90 জন বেঁচে নেই বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিখোঁজদের উদ্ধারে যাতে কোনো খামতি না থাকে তা নিশ্চিত করার উপরে জোর দিয়েছেন তিনি। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন জিনপিং। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি। কেউ পদত্যাগ করবেন না, বিজেপি চাপ দেবে, মামলা হলে দল লড়াই করবে, কাউন্সিলরদের পেপটক মমতার। কলকাতা পুরসভাকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। একদিকে পুরসভার অধিবেশন কক্ষে তালা পড়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক, অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি সংক্রান্ত নোটিশ ঘিরে চাপানোতর। এই পরিস্থিতিতে শুক্রবার কালীঘাটে দলীয় কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, কোনো পরিস্থিতিতেই কেউ পদত্যাগ করবেন না, আর কারো বিরুদ্ধে মামলা হলে দল আইনি লড়াইয়ে পাশে থাকবে। এই ঘটনাকে বেআইনি বলে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। বৈঠকে তিনি বলেন, এভাবে কাউন্সিলরদের ঘরে ঢুকতে না দেওয়া সম্পূর্ণ বেআইনি। ডোরিনা ক্রসিংয়ে ধর্নার দিন ঠিক করো, কাউন্সিলররা থাকবে, পুলিশ মামলা দিক, দল আইনজীবী দিয়ে লড়বে। শুধু পুরসভা বিতর্ক নয়, বাড়ি বাড়ি নোটিশ পাঠানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা। তার বক্তব্য, শুধুমাত্র নোটিশ পাঠিয়ে কোনো বাড়ি ভেঙে দেওয়া যায় না, তার নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া রয়েছে। আগে অভিযোগ প্রমাণ করতে হবে, তারপর পদক্ষেপ করা যায়। এই প্রসঙ্গে কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট নির্দেশ দেন, চাপ আসবে, ভয় দেখানো হবে, কিন্তু কেউ পদত্যাগ করবে না, দল সবার পাশে আছে। সম্প্রতি কলকাতা পুরসভার 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 9 নম্বর বোরোর চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস পদত্যাগ করেন। সেই বিষয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী 7 দিনের মধ্যে নতুন বোরো চেয়ারম্যান ঠিক করা হবে। বৈঠকে কাউন্সিলর সানা আহমেদের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, আজান সংক্রান্ত একটি ঘটনায় তাকে এফআইআর করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তা না করায় বিরক্ত হন মমতা। অন্যদিকে বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্যে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, মানুষ আপনাদের 5 বছরের জন্য নির্বাচিত করেছে, নিজেদের কাজ করে যান। আপনাদের রাখবে কি রাখবে না সেটা মানুষ ঠিক করবে, বিজেপি নয়। জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি, এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী মহুয়ার। ককরোচ জনতা পার্টি চলতি সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয়। খাতায় কলমে কোনো রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তা নিরিখে দেশের বড় দলগুলিকে পেছনে ফেলে দিয়েছে এই পার্টি। এবার ককরোচ জনতা পার্টির হয়ে মুখ খুললেন মহুয়া মৈত্র, শশী থারুররা। তাদের সাফ কথা, এই পার্টি আসলে দেশের যুব সমাজের মত প্রকাশের মঞ্চ।
দেশের প্রধান বিচারপতির কটাক্ষমূলক মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক দল কাকরোচ জনতা পার্টি বৃহস্পতিবার ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে বিজেপি কংগ্রেসকে টপকে যায়। তারপর থেকেই সমস্যার সূত্রপাত। কাকরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক কটাক্ষ করেন, বিজেপি নিজেকে বিশ্বের বৃহত্তম পার্টি হিসেবে দাবি করে, কিন্তু ওদের টপকে যেতে আমাদের মাত্র 4 দিন লাগলো। এই পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় এক্স থেকে উধাও হয়ে গিয়েছে কাকরোচ জনতা পার্টির অফিসিয়াল হ্যান্ডেল। কেন্দ্রের নির্দেশেই বন্ধ করা হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্ট। কারণ আইবির তরফ থেকে দাবি করা হয়েছে এই অ্যাকাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। প্রতিষ্ঠাতা অভিজিতের কথায় এই অ্যাকাউন্ট থেকে কোনো অন্যায় মন্তব্য করা হয়নি। এই হেনকাণ্ডের পরে মুখ খুলেছেন লোকসভার 2 বিরোধী সাংসদ শশী থারুর এবং মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লেখেন, আমাদের দেশের সরকার যুব সমাজকে এতটাই ভয় পায় যে একটা অনলাইন আন্দোলনকেও সহ্য করতে পারছে না। ভেবে দেখুন বিরোধী দলগুলোর কাজটা কত কঠিন। উল্লেখ্য, মহুয়া নিজেও কাকরোচ জনতা পার্টিকে ফলো করেন। খানিকটা একই কথা বলেছেন শশীও। তার মতে যুব সমাজ যে কতখানি হতাশ হয়ে পড়েছে কাকরোচ জনতা পার্টির জনপ্রিয়তা দেখেই বুঝতে পারছি। তাদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াটা বিপর্যয় বলা যেতে পারে। সিজেপির অ্যাকাউন্ট চলতে দেওয়া উচিত।